সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় আর কত হত্যাকাণ্ড, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য আজকে উপস্থিত রয়েছেন এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক, অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, সাবেক তথ্য কমিশনার, এবং কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। সিলেটের পর এবার খুলনায় আরেক শিশুকে নির্মমভাবে হত্যা, অভিযোগে 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। বিতর্ক না করে সার্বজনীনভাবে জাতীয় শোক দিবস পালনের আহ্বান আওয়ামী লীগের, রাজধানীতে বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাবেশ। অন্তঃসত্ত্বা মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া শঙ্কামুক্ত নয়, জানালো চিকিৎসকরা। মা মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার। অভিজিৎ হত্যা তদন্তের কোনো ফলাফল FBI দিতে না পারলেও 7 জনকে শনাক্ত করেছে ঢাকার গোয়েন্দারা। স্থানীয় সংস্থাগুলোকে গতিশীল করার তাগিদ বিশ্লেষকদের। এবং ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে, মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ, আসন্ন ঈদে কোরবানি দেয়া নিয়ে শঙ্কা। তো আমরা চলে আসবো আজকে আমাদের আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং বেশ কিছুদিন যাবৎ দেশে, সারা দেশেই নৃশংস হত্যাকাণ্ড মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে এবং পৈশাচিক হত্যাকাণ্ড যাকে বলা যায়, এবং একেবারে এমন নির্মম সেগুলো যে ভাষায় বর্ণনা করা যায় না, এবং সেগুলো আবার কেমন বিকৃত রুচির যে তারা আবার ভিডিওতে ধারণ করে প্রচার করে। তো একেবারেই গতকালকে দুটি ঘটনা আমরা দেখেছি, যে একটি হচ্ছে যে শিশু রাকিবকে খুলনায় নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তার পায়ুপথ দিয়ে কম্প্রেসার মেশিন ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় একজন ব্যবসায়ীকে বাস থেকে নেমে তাকে হত্যা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি রাজন হত্যা সিলেটের আলোচিত, তারপরে ঢাকার খিলক্ষেতে 12ই এপ্রিল কিশোর নাজিমউদ্দিনকে হত্যা করা হয়েছে, যেটা অনেকদিন পরে প্রকাশ পেয়েছে। মাগুরায় শিশু গুলিবিদ্ধ মায়ের পেটে, এটা তো আমরা দেখলাম, এখনো সেই শিশুটি শঙ্কামুক্ত নয়, যে আমরা জানলাম আজকের খবরেও। তো এই সব মিলিয়ে এই যে পৈশাচিকতা, আমি ইশফাক ইলাহি চৌধুরী আপনার কাছে যাব প্রথমে। আপনার কি মনে হয় কেন এই অবস্থা? এটা তো আমাদের সমাজ ও জাতির জন্য একটা দুশ্চিন্তার বিষয়, এবং অপরাধ তো ঘটবে, কিন্তু তার যেটা আপনি বললেন যে পৈশাচিকতা এবং এর যে মাত্রাতিরিক্ত যে বেড়ে যাওয়া, এটা তো আমাদের সবার চোখে পড়ছে। তো আমার মনে হয় এর পিছনে কোনো ডেফিনিট প্যাটার্ন আমি বলবো না, তবে কতগুলো তো হয়েছে, যেমন ধরুন আপনার ব্লগার হত্যা, এবং সেখানে টার্গেটেড কিলিং, একদম তাদেরকে মেরে ফেলার জন্য যথেষ্ট প্ল্যানিং হয়েছে, এবং তারা এসব ঘটনা ঘটিয়ে তারা এসকেপ করে যাচ্ছে। এবং যেখানে অপরাধী ধরা পড়ছে সেখানেও বছরের পর বছর তাদের বিচার হচ্ছে না, অনেকেই জামিনে বেরিয়ে আসছে। আপনাদের মতো মিডিয়ারা অনেক সজাগ থাকাতে কোনো কোনো ক্ষেত্রে এই জামিনগুলো আবার রদ হচ্ছে। আর এই যে ফেসবুকে ধারণ করে এগুলোকে ভিডিও করে, এগুলোতে আমার মনে হচ্ছে সমাজে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, যেখানে দায়হীনতা এবং সমাজের প্রতি আমাদের যে সামান্যতম যে কোনো আমাদের সংশ্লিষ্টতা নাই, এই ধরনের লোকের সংখ্যা বাড়ছে। এবং আমার আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অপরাধ করে বেরিয়ে যাওয়ার আইনের আওতা থেকে বেরিয়ে যাওয়ার যে সংখ্যা অত্যন্ত বেশি। যে আপনি যদি দেখেন যে পুলিশ কেস
থেকে নিয়ে আপনার প্রসিকিউশন হয়ে তারা জেলে যাওয়া, এখানে খুব সংখ্যাটা যে কোনো এই ধরনের উন্নয়নশীল দেশ থেকে আমাদের সংখ্যা খুব খারাপ। অর্থাৎ একটা অপরাধী জানে যে সে তার এসকেপ যদি সে করতে পারে, আইনের আওতা থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে সে অপরাধটা সে করবে অতি সহজেই। তো আপনি এখানে যেখানে বললেন যে আমাদের অপরাধ তদন্ত এবং অপরাধের শাস্তি বিধান এবং আইনের যে গতিশীলতা যদি আমরা না বাড়াতে পারি, এই ধরনের একটা ঘটনা ঘটতেই থাকবে। আর একই সঙ্গে এখন আমাদের চিন্তার সময় এসেছে যে সমাজের সেটা শিক্ষাঙ্গন হোক, আমাদের সামাজিক বিভিন্ন সংগঠন হোক, সেখানে আমাদেরকে এই অ্যাওয়ারনেসটা যেটা আমাদের বাড়াতে হবে যে এটা কেন হচ্ছে সমাজের। আমার মনে হয় ফ্যামিলি টাইজ এগুলোও খুব ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে ধরেন যারা অসহায়, শিশু, নারী এবং গরিব, তাদের উপরই অত্যাচারগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং তাদের প্রতি যে আমাদের একটা সরকারের দায়বদ্ধতা, জনগণ সমাজের দায়বদ্ধতা, এবং বিশেষ করে শিক্ষিত এবং জাগ্রত সমাজ যারা আমরা বলে থাকি, তাদের একটা বিরাট করণীয় আছে। এবং একই সঙ্গে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোরও দলমত নির্বিশেষে একটা অবস্থান নেওয়া যে এই ধরনের অপরাধকে আমরা রাজনৈতিক পরিচয় থাকুক আর না থাকুক, আমরা এদেরকে আশ্রয় দিব না, আমরা এদেরকে পুলিশের সাথে সহযোগিতা করব। অনেক সময় মানুষ অ্যাভয়েড করে, একটা জিনিস ঘটছে সেটা তারা জড়িত হতে চায় না, যে জড়িত হলেই এই পুলিশ এবং কোর্ট কাচারি মানুষ অ্যাভয়েড করতে পারে। এখানে মানুষকে যে কিভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে এগুলো যাতে আমরা হয়তো ঘটার আগেই আমরা সিলেটের ঘটনা যেমন অনেকে প্রত্যক্ষ করছে, কিন্তু কেন তারা এগিয়ে আসছে না? বা ওই যে আপনি নারায়ণ ফতুল্লার ছেলেটার কথা বললেন, সেটা তো আমিও কিছুক্ষণ ভিডিও দেখেছি, তারপরে তো আমিও সহ্য করতে পারি নাই। কিন্তু এই যে লোকগুলো ঘটাচ্ছে এবং আইনের আওতায় বাইরে থেকে যাচ্ছে, এরা তো আসলে আমার মনে হয় মানসিক রোগী। তো এবং এই রোগটা তারা যখন বাইরে আছে, তো তারা তো দে ক্যান বি থ্রেট টু মানে তারা আর অন্যেরও আশঙ্কার কারণ হতে পারে। যেমন ধরুন আপনার ব্লগার হত্যা, ওই যে অভিজিতের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তারা তো স্বাভাবিক মানসিক পরিস্থিতিতে নয়, দে আর সিক। তো তারা যখন সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরই আশেপাশে কোথাও আছে, তখন এটা তো সমস্ত সমাজের জন্য একটা শঙ্কা। তো আপনি বললেন যে আমাদের এখানে দেখালেন যে আমাদের স্থানীয় তদন্ত সংস্থা কিছুটা অগ্রগতি হয়েছে। আমরা আশা করব যে এটা অগ্রগতি সত্যিকার অগ্রগতি, কারণ এখন আমাদের তদন্ত সংস্থাগুলোর উপরেও মানুষের আস্থা কমে যাচ্ছে। মানুষ অনেক সময় দেখে যাদেরকে তারা হাজির করছে, তারা যে সত্যিকার অপরাধীরা, এ নিয়েও সমাজের আমাদের অনেকের মনে সন্দেহ আছে। এটা কিন্তু মানে একটা অশনি সংকেত আমি বলবো। অধ্যাপক সাদিকা হালিম, আপনার কাছে আসবো। এই যে কয়েকটি ব্যাপার, একটি হচ্ছে যে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু এগিয়ে যাচ্ছে না, কোন রকম প্রতিবাদ করছে না বা এগিয়ে যাচ্ছে না প্রতিকারের জন্য, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু অনেক অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে বা তাদের দায়িত্বহীনতার কারণে অপরাধগুলো ঘটছে। বিশেষ করে রাজন হত্যার ব্যাপারে তো পুলিশের তদন্ত কমিটি 3 জন পুলিশের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে। তো সুতরাং এই যে অবস্থা, এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিচারহীনতা, মানে অপরাধীদের বিচার হচ্ছে না, যে কারণে অপরাধীদের বেরিয়ে যাচ্ছে এবং আবারও অপরাধ করার সাহস পাচ্ছে। আপনি একটু এই দিকগুলো যদি বলেন। ধন্যবাদ। আসলে খুবই দুঃখজনক যে আমাদের একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। তবে এটাও দেখতে হবে যে আমাদের এই যে সমাজ এখন বর্তমানে আমরা যে প্রেক্ষাপটে আছি, যদি বাংলাদেশকে একটা কেস এনে পয়েন্ট আমি ধরি সমাজবিজ্ঞানী হিসেবে, আমরা আসলে একটা ট্রানজিশনাল স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক ধরনের পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, মনস্তাত্ত্বিক পরিবর্তন, আইনগত যে বিষয়গুলি আছে সেগুলোর পরিবর্তন না হলেও সেগুলোর ব্যবহারের দিক দিয়ে আমরা লক্ষ্য করছি, যেটা ইশফাক আলাহি চৌধুরী সাহেব বললেন যে যথাযথভাবে আপনার ব্যবহার করা হচ্ছে না। এবং মনস্তাত্ত্বিক যে অস্থিরতা, বিশ্বায়নের জগতে আমরা যে যেখানে আছি, যে সংস্থানে আমরা যে কাজ করছি, কারণ জানি আমাদের মধ্যে একটা অস্থিরতা আছে। এবং এটা যে প্রতিকারের জায়গাটা, যেখানে আপনি প্রথম প্রশ্নটা আমাকে রেখেছেন, আমি এই বিষয়গুলোকে 3টে ভাগে ভাগ করে দেখছি। একটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক বিষয়টি এখানে জড়িত আছে, একটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক, আর একটা হচ্ছে আমার আইনগত বিচার এই বিষয়টি। মনস্তাত্ত্বিক জগতের যে বিষয়টি, যে
এই যে রাজনকে যে হত্যা করা হলো অনেকক্ষণ সময় ধরে, তারপর ফেসবুকে দেওয়া হয়েছে, লোকজন ওখানে আসা যাওয়া করেছে, তারা দেখেছে কিন্তু কেউ থামায়নি। কিন্তু রাকিবের বেলায় আমার মনে হয় যে রাজনের যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটেছে সেখান থেকে জনগণ সচেতন হয়েছে এবং সেখানেই তারা পিটিয়েছে এবং তারপর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আমি মনে করবো না যে এটা একটা ওয়ান স্টেপ আহেড, বাট অ্যাটলিস্ট আমাদের জনগণ সচেতন হচ্ছে, যদিও আমরা রাকিবকে বাঁচাতে পারিনি। এখন এই মনস্তাত্ত্বিক জগৎটা কেন এরকম, মানে আমি সমাজবিজ্ঞানের ছাত্র, সেই হিসেবে বলবো যে আমরা যেসব ধরনের তাত্ত্বিক ব্যাখ্যাগুলো দেই, একটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা পশুত্ব আছে, অস্থিরতা আছে, সেটাকে আমরা সামাজিকরণের মাধ্যমে বা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করে থাকি, বা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র আমাদের সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে, আমরা সভ্য হিসাবে ব্যবহার করি। কিন্তু এইটার সাথে যখন আমাদের মধ্যে একটা বিষয় আসে যে আমি ক্ষমতাহীন না ক্ষমতাবান, আমার সমাজটা কেমন, আমার সমাজে যখন আমি দেখছি যে অনেক বেশি বৈষম্য হয়ে যাচ্ছে, বা আমি ক্ষমতাহীন কিন্তু আমার অধীনে যে কাজ করছে, আপনি দেখেন আপনি অনুষ্ঠান শুরুই করেছেন একমাত্র নারায়ণগঞ্জের ফতুল্লার একজন ব্যবসায়ী, উনি প্রাপ্তবয়স্ক, কিন্তু দেখেন প্রত্যেকটি শিশু, এবং এরা কিন্তু শিশু শ্রমিক, এবং আন্তর্জাতিক সনদ বাংলাদেশ সরকার অনুসমর্থন করেছেন, যেখানে আমাদের এই শিশু শ্রমিক পথ শ্রমিকদেরকেও কিন্তু নিরাপত্তা দিতে হবে, অর্থাৎ তাদের সাংবিধানিক অধিকার আছে নিরাপত্তা পাওয়ার, কিন্তু সেখান থেকে তারা বঞ্চিত। এবং এই শিশু শ্রমিক দেখেন এখানে একটা শ্রেণীগত একটা চরিত্র আছে। আমি যে কটা ক্রাইম হচ্ছে এই মাস দুয়েক যাবৎ আমরা দেখছি যে একটি বিশেষ শ্রেণীর শিশুদেরকে আঘাত করা হচ্ছে। উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারে হয়ে থাকতে পারে, কিন্তু হয়তো সেগুলো আমরা জানছি না, কারণ এগুলো একটা ট্যাবু ইস্যু, সেই পরিবারের ইমেজ বিনষ্ট হবে। কিন্তু এই শিশুগুলো তো পথ শিশু, ওতে বাবা মা হয় কেউ গ্রামে থাকে, না হলে বস্তিতে থাকে, তাদেরকে হঠাৎ করে পিটিয়ে দেওয়া যায়। আপনি বলেন আপনার এখান থেকে বের হয়ে যদি আমি চায়ের দোকানে যাই, একটি বাচ্চা শিশুই কিন্তু আমাকে চা ঢেলে দিবে, তার সাথে ওই দোকানের যিনি মালিক সে কি ধরনের আচরণ করছে। অর্থাৎ এটা একটা ওই দোকানের মালিকের ওইটাই ক্ষমতা যে আমি এই দোকানটা ওন করি, ও আমার কাছে বাধা, কেন ওর আর কোনো অল্টারনেটিভ সোর্সেস অফ এমপ্লয়মেন্ট নাই, ওর কোনো শিক্ষা নাই, ওর এইটুকু পুঁজিতে ওর বাবা মাকে কিছুভাবে কোনো না কোনো ভাবে সুপকৃত করছে, তার উপর পুরো নিয়ন্ত্রণ আমার, আমি তাকে নিয়ন্ত্রণ করি, তাকে আমি ধারণ করি, আমি তাকে পজেস করি। ফলে যখনই তারা ছোটখাটো পেটি কোনো কিছু থেফট বা তারা শুনছে না, তখনই তাদেরকে বেদমভাবে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এখন কেন মেরে ফেলা হচ্ছে, এই ধরনের যে নৃশংস ঘটনাগুলো, এখানে আমি তথ্য প্রযুক্তিরও একটা বিষয় আছে। আমরা অবশ্যই বাংলাদেশ অভিনন্দনযোগ্য যে আমরা তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি, কিন্তু তথ্য প্রযুক্তির ইতিবাচক নেতিবাচক দুটি দিকই আছে। আমি প্রত্যন্ত এলাকায় যে দেখেছি যে কিছু না থাকুক, ছোট ছোট কয়েকটা কম্পিউটার বসিয়ে দেওয়া হয়েছে, যেখানে অবশ্যই শ্রমিক ভাইরা কিভাবে দেশের বাইরে যাবেন সেটা জানেন, পাসপোর্টের জন্য বা ইত্যাদি বা স্বাস্থ্যর তথ্য পাচ্ছে, কিন্তু পাশাপাশি আপনার টোটালি কোনো মানে নিয়ন্ত্রণহীন ভাবে যে ধরনের পর্নোগ্রাফি বা আপনার, আমি শিক্ষকতা করে আমি জানি যে নীলক্ষেতেও পর্যন্ত পর্নোগ্রাফি তৈরি করা হয়, মানে বাইরে থেকে চিত্র ধারণ করে সেটাকে বলা হয় রমনা, নীলক্ষেত, পার্লামেন্ট, এইসব মানে দেয়া হচ্ছে, এটা একেবারে আনরেগুলেটেড। এবং এই জিনিসগুলো যখন দেখছে যে সমাজে, আমরা জানি যে আমরা একটা সাপ্রেসিভ সোসাইটিতে বাস করি। আপনি বলেছেন যে রাকিবকে কিভাবে হত্যা করা হয়েছে, এরকম হত্যা আগেও হয়েছে, সুখীর চোখ তুলে ফেলা হয়েছে। এই ধরনের বিষয়গুলো আমরা কোত্থেকে দেখছি, এক ধরনের পারভার্সন আমরা কিন্তু ইউটিউব ফেসবুক করছি, আমরা আপনার বিভিন্ন জিনিস ডাউনলোড করছি, আমাদের অবারিত দ্বার প্রযুক্তি আমার হাতের নাগালে, কিন্তু আমি সেই প্রযুক্তিটাকে কোনোভাবে রেগুলেটেড ওয়েতে আনছি না। আমি সবাইকে দিব, এখানে যদি আমি কথা বেশি বলি তাহলে বলবে যে আমি বাক স্বাধীনতার বিরুদ্ধে বা আমি প্রযুক্তির বিরুদ্ধে, আমি মোটেও প্রযুক্তির বিরুদ্ধে না। বিষয়টা হচ্ছে যে আমার দেশের জনগণ, আমরা কি সেই আদর্শে অনুপ্রাণিত হয়েছে কিনা, আমি কি সেই জায়গায় মানে আমার জনগণ কি রেডি কিনা ওটা অ্যাকসেপ্ট করার জন্য। আমি অনেক কিছু দিয়ে দিতে পারি, একসাথে অনেক ভিটামিন খাওয়া দিতে পারি, কিন্তু ভিটামিনও কিন্তু বদহজম হয়। সেটাই আমি বলবো যে আমরা অনেক সময় দায়ী করে থাকি পরিবারকে, কিন্তু আমি একটু অন্যভাবে দেখি বিষয়টা সমাজবিজ্ঞান হিসাবে, যে হ্যাঁ পরিবারকে আমি দায়ী করতেই পারি। অনেক পরিবারকে বলা যে আপনার ছেলে কেন সন্ত্রাসী করে, আপনি ওই পরিবারগুলোতে যে দেখেন তাদের পিতামাতা কতটা অসহায়, যে তার ছেলের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, তো এতই অসচ্ছল যে তার কিছু অর্থ আসছে সে চুপ করে আছে, তারা কোথাও না কোথাও একটা শিকলের মধ্যে বাধা। এই জায়গার জন্য এই প্রতিকারের যাওয়াটা
আমার কাছে মনে হয় যে খুব কমপ্লেক্স একটা ইস্যু। আর আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টা যেটা বলবো, আমি সাধারণীকরণ করতে চাই না। অবশ্যই রাজনের সময় তারা খুব কাছাকাছি ছিল, তারা সেই সময় করেনি, তদন্তের পরে তারা সাসপেন্ডেড হয়েছে, সৌদি আরব পর্যন্ত পার হয়ে গেছে, আবার সৌদি আরব থেকে জনগণ তাকে ধরেছে। তো বিষয়টি হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, আমি যেটা বলেছি যে সাধারণীকরণ না করে বলি, অনেক মানে সদিচ্ছা আছে থাকা সত্ত্বেও আপনার, আমি আরেকটা চ্যানেলে একই কথা বলেছি যে অদৃশ্য কোনো হাতের জন্য, অদৃশ্য কোনো ইশারায় তারা আসল যারা, মানে আমি বলি যারা আপনার সন্ত্রাস করছে বা এই ধরনের দুর্বৃত্তায়ন করছে বা এই ধরনের খুন খারাপি করছে, তারা কোথায় যেন তাদের এই কেসগুলো হারিয়ে যাচ্ছে। বিচারের ব্যবস্থা তো অবশ্যই আছে, কেননা আপনি দেখবেন যে বিচার এত বেশি প্রলম্বিত করা হয়, এত বেশি লম্বা হয়ে যায় যে সে সময় এই ক্ষমতাহীন মানুষদের আপনার বিচার পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। রাজনের বাবার কেসটাই তো প্রথমে নিতে চায়নি, পরে মিডিয়ার যে প্রেশার সেটার জন্য কিন্তু তারা নিয়েছে। আর একটা বিষয় একটা জায়গায় এখানে একটু রিএনফোর্স করে, সেটা হচ্ছে মাদকের ব্যবহার। এটা আমরা এই আলোচনাগুলোতে কেন জানি আনছি না। যারা খুন করে তাদেরকে কিন্তু আপনার কোনো না কোনো কিছু দিয়ে হাই করা হয়। আপনি দেখবেন যে 2013-তে যখন আমাদের 93 দিন, অত্যন্ত আমাদের সময়টা খুবই রাজনৈতিকভাবে আমরা একটা পাশবিক সময় দিয়ে গেছি। ওই সময় অনেক সময় আমি রিক্সায় উঠে রিক্সাওয়ালাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আপা এই পেট্রোল বোমা যারা ছুড়ে তারা নিজেরাও বুঝে না যে তারা পেট্রোল বোমা ছুটছে, কারণ ওরা তো কিছু খেয়ে তারা হাই হয়ে থাকে। এবং মাদক কিন্তু একদমই প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে বাংলাদেশে। আপনার ছোট ছোট বাচ্চাদের দেখবেন স্কুলে তাদেরকে মাদক দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষকদের মধ্যে, পেশাজীবীদের মধ্যে, ডক্টরদের মধ্যে, উকিলদের মধ্যে এটা ব্যবহার অনেক বেশি। আর যারা গরিব মানুষ তাদেরকে যদি, তারা যখন মাদকাসক্ত হচ্ছে, তাকে আপনি 300 টাকা দিলে তারা একটা খারাপ কাজ করে ফেলছে। তো এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের সরকারের তো সবচেয়ে বেশি দায়িত্ব, কিন্তু আমি সব দায়িত্ব সরকারকে না দিয়ে, যেটা উনি বলেছেন ইশফাক আলাহি সাহেব, আমি মনে করি আসলে আমাদের সবাইকে একটা সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলি করতে হবে। জি জি, সিরাজ ভাই, আপনি সাংবাদিক হিসেবে আপনার বক্তব্য যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে দুজন আলোচনা করলেন, এখানে দ্বিমতের খুব একটা কিছু, যে বিষয়গুলো তারা টাচ করেছেন এগুলো ঠিকই আছে, কিন্তু এটাই এই যে অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণ আমার কাছে একমাত্র মনে হয় না। এগুলো আছেই, মাদকের প্রভাব, এই যে মানুষের মধ্যে এরকম একটা খারাপ প্রবণতা। সবচেয়ে বড় পৃথিবীর যে কোনো দেশে যেখানে মূল জিনিস সমাজের প্রতিটি ঘটনার নিয়ন্ত্রণ করছে রাজনীতি, যেখানে রাজনীতি দুর্বল, রাজনৈতিক ব্যবস্থা দুর্বল, সুশাসন নেই, আইনের শাসন দুর্বলতা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন প্রয়োগের কাজে ব্যবহার না করে অন্য কোনো রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ এরকম হয়। আরেকটা হচ্ছে অপরাধ করে পার পেয়ে যাওয়া, যেটা আপু বলেছেন, উনিও বলেছেন, সাজা না হয় এ পর্যন্ত। আপনি বলেন বহু ঘটনা, আপনি তো 4টা ঘটনা কথা আমার কাছে আজকের পত্রিকাতে একসঙ্গে আরো এই যে নরসিংদী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, আরো এরকম হত্যাকাণ্ড ঘটেছে একই দিনে। তারপরে এটা তো এই হত্যাকাণ্ড, তারপর নারীদের প্রতি যে সহিংসতা, কি বিভৎস সব বিবরণ আমরা পাই। তো এগুলোর মূল কারণটা হচ্ছে যে যারা এগুলো করছে কোনো কোনো ক্ষেত্রে চিহ্নিত হয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা জানতে পারি যে দেরিতে হলো যে এই লোকগুলো, এই লোকটি করেছে, কিন্তু এমন কোন দৃষ্টান্ত, দুটো দৃষ্টান্ত আমাদের কাছে আছে। একটি হচ্ছে মুনির খুগুরের যে ঘটনাটা, মুনিরের বিচার হয়েছিল শাস্তি, ডাক্তার ইকবালের প্রভাবশালী ঘরে, হ্যাঁ প্রভাবশালী ঘরেরই ছেলে, কিন্তু বিচার এবং শাস্তি হওয়ার পরে আপনার মনে করেন অনেস্টলি একদম নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে বলেন দীর্ঘদিন কিন্তু এরকম ঘটনা আমরা শুনিনি যে এরকম খুব ইয়ে করছে। শাস্তি হওয়া দরকার, বিচার, আইন, আমাদের যে আইনগুলো আছে আমার মনে হয় নতুন কোনো আইন এটা ওটা করার দরকার নেই। যে আইনগুলো আছে এই আইনগুলো যদি সঠিক প্রয়োগ হয়, এরকম অপরাধ করে অপরাধী যদি পার পেয়ে না যায়, তার যদি কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে আমার মনে হয় এই সমস্ত প্রবণতা কমবে। যে নিষ্ঠুরভাবে এগুলো করা হচ্ছে, আমরা এখন এগুলো অনেকে একমত হবেন না। আমি যেটা মনে করি,
এই যে রাজনীতি, খালি আমি বর্তমান ক্ষমতাসীন সরকারের কথা বলবো, যখন যে সরকারগুলো ক্ষমতায় এসছে গণতন্ত্রের কথা বলেছেন, জনগণের কল্যাণের কথা বলেছেন এবং কাজকর্ম কিছু করে সেগুলো একেবারে আইয়ুব খানের ওই ডিকেড ওরকম প্রচারও করেছেন। কিন্তু রাজনীতি করতে গিয়ে, ক্ষমতাকে ধরে রাখতে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তারা যতটা মারমুখী ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যতটা কাজে লাগিয়েছেন, ব্যবহার অপব্যবহার করেছেন, এই সামাজিক দুর্বৃত্তদের, এই ক্রিমিনালদের বিরুদ্ধে একই রকম তাদের মনোযোগ আকর্ষণ করা যায়নি। তারা সেক্ষেত্রে তাদের যে রাষ্ট্র শক্তি, সেই রাষ্ট্র শক্তিটাকে সেক্ষেত্রে তেমনভাবে প্রয়োগ করেননি। ফলে রাষ্ট্র শক্তির মানে রাষ্ট্র তো এটা তো নির্জীব একটা জিনিস, এটা তো কেউ না কেউ চালায়, কেউ না কেউ বিভিন্ন জায়গায় অবস্থানে থাকে। সেই যন্ত্রগুলো তো হয় ইনঅ্যাক্টিভ থাকে, অথবা তারা, ধরুন আমি যদি একটা লোকে খারাপ কাজে, আমার কাছে যদি ক্ষমতা থাকে, উৎসাহিত করি আমার কোনো স্বার্থে, তাকে যদি কোনো কাজে ব্যবহার করি, ওরকম 3টা খারাপ কাজ সে যখন করবে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের এখানে দুর্নীতির কথা আমরা যেগুলো বলি, এগুলো অপ্রাসঙ্গিক হয়তো মনে হবে। দুর্নীতির কথা বলি, দুর্নীতি কেন হয়, কেন হচ্ছে, সব উপর জায়গা থেকে দুর্নীতিকে প্রশ্ন করা হয়, প্রমোট করা হয়। নিজেরা বিভিন্ন কারণে আমার এর জন্য ওর জন্য তদবির হয়। একজন মন্ত্রীর কাছে যদি একটা তদবির আসে, এই কাজটা করে, মন্ত্রী তো বাচ্চা ছিল না, ফিডার খায় না, কেউ বোঝে, তো উনি আরো 2টা কাজ করবেন। তখন ওই মন্ত্রী 2টা কাজ করলে তাকে নিয়ন্ত্রণ করা যায় না, ধমক দেওয়া যায় না, কারণ দুর্বলতা থাকে। তো এই সব উপর থেকে মানে সামাজিক শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব কিন্তু, হ্যাঁ, সমাজের সবার, সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরে প্রতিটি শ্রেণীর মানুষের কিছু দায়িত্ব আছে, ভূমিকা আছে। কিন্তু ওদের উপর ছেড়ে দিয়ে এটাকে নিয়ন্ত্রক একটা রাষ্ট্র যদি তার ভূমিকা পালন করে, যারা এগুলো করবে, আমরা যাদের কাছ থেকে প্রত্যাশা করি, জনগণ কেন প্রতিরোধ করে না, জনগণ কেন রুখে দেয় না? জনগণের তো ভয় আছে যে আমি রুখতে যাব, তাইলে যারা এই কাজগুলো করে বারবার যখন দেখে এদেরকে আইন স্পর্শ করতে পারে না, বলা হয় আইনের হাত অনেক লম্বা, কিন্তু দেখা যায় এতের হাত তার চাইতে লম্বা। ফলে ফলে যে জনগণ দেখে কিন্তু করে না। এখন পর্যন্ত বেরিয়েছে এই যে রাজন হত্যাকাণ্ডে কিছু কিছু খবর বেরিয়েছে, আমি এখানে বলতে চাই না, বলবো না, তো এদের কিছু কিছু পরিচয় তো বাজারে এসছে বাতাসে, যে কি করে তারা এত সাহস পেল। তো সেই লোকগুলোর পরিচয় দরকার, যে এরা কারা, এদের ব্যাকগ্রাউন্ডটা কি, সে ব্যাকগ্রাউন্ড কিন্তু এখনো আসেনি। ব্যাকগ্রাউন্ড গুলো জানলে তখন আমরা বুঝবো ভাই। এই যে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে, এই যে চট্টগ্রামে বায়েজিদ এলাকা, আজকের পত্রিকাতে আছে, বায়েজিদ এলাকায় একটা গ্রুপ অতিষ্ঠ করে ফেলছে মানুষকে, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুনোখুনি, নিজেদের মধ্যে খুনোখুনি, এবং সেটা একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, নাম বলার দরকার নেই, এটা পুলিশ আমাদের বিভিন্ন বাহিনী চেষ্টা করলেই তো জানতে পারবে কে, মানে পত্রিকার নামও আছে, কিন্তু আমি নামটা বলছি না, পৃষ্ঠপোষে এই কাজগুলো করছে। তো ফলে যখন মানুষ দেখে যে একটা লোক খুন করছে বা কয়েকটা লোক এই অকাজটা করছে, দেখছে কিন্তু প্রতিরোধ করতে যাচ্ছে না, তার কারণ তার সোর্স অফ পাওয়ারটা সে জানে যে আমি প্রতিরোধ করতে গিয়ে আমিও একই রকম বিপদে পড়ে যাব। এখন এটাকে নিয়ন্ত্রণ করতে পারে রাষ্ট্র যদি তার রাষ্ট্রের কাছ থেকে, তো আমরা নিরপেক্ষ ভূমিকা আশা করি, সমস্ত দেশের সমস্ত জনগণ নিরপেক্ষ ভূমিকা আশা করে। রাষ্ট্র যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে এই জায়গায়, তাহলে তার কাছ থেকে যে ভূমিকা পালন করা উচিত প্রত্যাশা করে, মানে সেটা না করলে তখন এগুলো আমরা জনগণ, আমরা সবাই যদি চিন্তা করি, একটু কিছু করার চেষ্টাও করি, তাহলে এগুলো রোধ করা যাবে না। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের 3-4 আছেন, 4জনের কাছে, হ্যাঁ, যে একজন মায়ের গর্ভে বাচ্চা সুরক্ষিত না, তাহলে আমরা কি করে সুরক্ষিত? জি জি, ধন্যবাদ। সাদেকা হালিমা, আপনি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা অত্যন্ত দুঃখজনক আসলে, যে একজন মায়ের গর্ভে সবচেয়ে, আসলে আমরা বলি যে মায়ের গর্ভে যখন সন্তান থাকে সবচেয়ে বেশি নিরাপদ থাকে, এবং যে ঘটনাটি ঘটে গেছে সেটা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক, এবং মানে যাদের মধ্যে এ ধরনের একটা কনফ্লিক্ট ঘটেছে সেখানে আমি দেখছি পত্রপত্রিকায় যে তাদেরকে তদন্তে মানে করা হচ্ছে, এবং
আমি ঠিক জানি না তাদেরকে তাদের গ্রেফতার অনেকেই করা হয়েছে, গ্রেফতার করা হ্যাঁ। হয়েছে। এবং গ্রেফতার শুধু করলে চলবে না, আমি মনে করি যে তাদেরকে একদম কঠিন শাস্তি দেওয়া উচিত। কারণ আমার মনে আছে যে আপনি জানেন যে বুয়েটের একটি মেয়ে সানি, সে এইভাবে মৃত্যুবরণ করেছিল এবং এখন আমাদের বুয়েটে একটি হলও আছে সানির নামে। সে তো আমরা নিরীহ মানুষদের এরকম প্রাণহানি দেখতে চাই না, আমি কোনো মানুষেরই প্রাণহানি দেখতে চাই না। তবে আমি সিরাজ ভাইয়ের একটা কথা একটু বলতে চাই যে উনি খুব সুন্দর করে বলেছেন যে রাজনীতি বিষয়টি নিয়ে এসছেন এবং উনি হয়তো ইঙ্গিত দিয়েছেন যে এখন আমরা বাংলাদেশে আসলে কি ধরনের রাজনীতি আছে, সেখানে গণতন্ত্র বা সুশাসনের চর্চাটা কিভাবে হচ্ছে। আসলে যারা এ ধরনের ঘটনা ঘটায়, আমি ওনার সাথে একেবারে একমত একটা জায়গায় যে গবেষণার খুবই প্রয়োজন। যারা এ ধরনের সহিংসতা ঘটনা ঘটাচ্ছে তাদের প্রোফাইল তৈরি করা উচিত। তারা কোত্থেকে এসছে, কোন ক্লাস ব্যাকগ্রাউন্ড, তাদের সাথে কারা কারা সংশ্লিষ্ট, এই বিষয়গুলো আসলে আমাদের সমাজবিজ্ঞানীদেরই উচিত আমাদের গবেষণা করতে। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই ভুল বুঝে আমি কিন্তু খালি বর্তমান না, যারা আপনি ক্ষমতার কথা অতীতেরও বলিনি, টেনেছেন। অতীতের কথা বলেছি। বলেছেন। একই আচরণ আমাদের রাষ্ট্রের কাছ থেকে আমরা আমাদের যে রাজনৈতিক অব্যাহতভাবে সংস্কৃতি, একই সেটার রকম কথা আচরণ বলছি। পাচ্ছি। না, রাজনৈতিক সংস্কৃতিটা কি যে আমরা যারা ক্রিমিনাল তাদের আসলে কোনো রাজনৈতিক রং নেই, কিন্তু যখন যে ক্ষমতায় থাকে দেখা যাবে যে এই ক্রিমিনালস গুলো, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি আমার ছাত্রদের মধ্যে আমি ওরকম ক্রিমিনালিটি দেখি না, কিন্তু বহিরাগত অনেক লোকজন আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি করে, আমরা শুনি তারা কিন্তু কোনো না কোনো দলের একটা আশ্রয় থাকে, বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের। এবং এই জায়গাটাই যে এখানে যে মনিটরিং করাটার বিষয়, রাজনৈতিকভাবে সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক নেতাদেরই কিন্তু এখানে আমার মনে হয় যে অনেক বেশি দেখভাল করার বিষয়টি চলে আসছে, কারণ তাদের তো দায়বদ্ধতা আছে এখানে। আমি জি 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 একই লাইনে বলতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরেও যে এখন অপরাধ প্রবণতা যেটা, এবং যার চূড়ান্ত একটা দৃষ্টান্ত আমরা দেখেছিলাম নারায়ণগঞ্জের 7 খুন। এবং দেখুন ঠান্ডা মাথায় মানুষ ইনজেকশন দিয়ে মেরেছিল না, হ্যাঁ, তো মেরে তাদেরকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। এবং দুইজনকে তো জাস্ট তারা টার্গেটও ছিল না, তারা দেখে ফেলেছে তাই মেরে ফেলেছে। তো এর পিছনে এরা সবাই মানসিকভাবে পীড়িত। এবং এরা কিভাবে হয়েছে যে তারা আগেও এরা এই ধরনের ক্রস ফায়ার তারা করেছে। আমি মনে করি যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যদি ঠান্ডা মাথায় ক্রস ফায়ার করে থাকে কখনো, সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। সে সমাজের জন্য একটা লায়াবিলিটি, তার ফ্যামিলির জন্য লায়াবিলিটি। সে যখন এই কাজ থেকে সে ফিরে যাবে, রিটায়ার করবে, অবসরপ্রাপ্ত হবে বা তার মূল বাহিনীতে ফিরে যাবে, সে কোনোদিন স্বাভাবিক জীবন পাবে না। কিন্তু তার অর্থ হচ্ছে গত এই যে 2 যুগ ধরে যে আমরা ক্রস ফায়ার করে যাচ্ছি, আমরা কিন্তু আমাদের সমাজে কয়েক শত মানসিক রোগীকে তৈরি করেছি। তারা ভাবছে তারা মানসিক রোগী নয়, কিন্তু তারা মানসিক রোগী। কারণ যখন ঠান্ডা মাথায় সেনাবাহিনীর যখন আপনি যুদ্ধক্ষেত্রে আপনি যখন শত্রুর মোকাবিলা করেন, তখন কিন্তু আপনি ইউ ডোন্ট হ্যাভ দ্যাট গিল্ট ফিলিং, তাই না? কারণ আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে, আপনার তৈরি করা হয়েছে একটা শত্রুর বিরুদ্ধে সংগ্রাম। তারপরেও সেখানেও যদি আপনি ক্লোজ রেঞ্জে যদি আপনি তাকে প্ল্যান করে যখন একটা করবেন, এটা কিন্তু সবাই পারে, হ্যাঁ সবাই পারবে না। এখানে তো সম্পূর্ণভাবে এই যে ধরেন এমনকি যেসব রাজনৈতিক গুম হচ্ছে, গুমটাও তো সে হয়তো আরো অনেক বেশি প্ল্যান করে তাকে চিরদিনের জন্য গায়েব করে ফেলা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই যে লোকগুলো আমাদের এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে ঢুকে গেছে, এরা কিন্তু এটার ওই যেটা প্রফেসর বললেন যে এটার চিকিৎসা দরকার এবং এটাকে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু দেখেন নারায়ণগঞ্জের ঘটনার পরে আমরা একটা সর্ট অফ কভার আপ করার চেষ্টা হচ্ছিল, এটা এখানে মিডিয়া খুব বেশি স্ট্রংলি আসাতে, কিন্তু এখনো দেখেন তার মেইন আসামিটাকে আনার জন্য আমার মনে হচ্ছে যথেষ্ট আমরা করছি না। এমনকি এই প্রসঙ্গে চিকিৎসা কার করবেন? চিকিৎসা কি যারা এই ক্রস ফায়ার করছে তাদের চিকিৎসা দরকার, তার আগে তাদেরকে এই ক্রস ফায়ার করতে যারা উদ্বুদ্ধ করছে, যারা লাইসেন্স দিচ্ছে তাদেরকে ক্রস ফায়ার করার জন্য, তার চিকিৎসা আগে করা দরকার। সেখানে তো আপনি রাজনৈতিক নেতৃত্বের দিকে আঙুলটা বাড়াতে হবে। এই যে আমাদের শর্টকাট, আমরা অনেকে মনে করি যে এই অপরাধীগুলো
অনেক ক্ষেত্রে দেখা যায় যে জনসমর্থন আছে। অপরাধকে আমরা, অপরাধীগুলো সমাজে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যখন ক্রস ফায়ারে তারা মারা যায়, অনেক সময় জনগণ খুব উৎফুল্ল হয়, কিন্তু তা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সমাজের আরেকটা দুর্বল দিক তুলে আসছে, যেখানে মানুষের স্বাভাবিক বিচার ব্যবস্থার উপরে তাদের আর কোনো আস্থা নেই। এই যে গণপিটুনির যেসব ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই আসছে, এটা তো সমস্ত জাতির জন্য ভীষণ একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এই ধরনের অপরাধীরা কিন্তু অনেকেই আমরা জানি যে উন্নত দেশে পালিয়ে যাচ্ছে, বিশেষ করে ইউরোপের অনেক দেশে, আমেরিকায় পালিয়ে যাচ্ছে, আত্মগোপন করছে, কিন্তু সেখানে গিয়ে কিন্তু তারা অপরাধগুলো করছে না। অপরাধগুলো করছে এইখানেই, কারণ এইখানে অনেক নিরাপদ বোধ করছে তারা অপরাধ করে বেরিয়ে যাবে। এবং আমরা যারা বিদেশে যাইতে তাদেরকে ধরেন, আপনি যদি নিউ ইয়র্ক পুলিশকে বলেন যে বাংলাদেশের লোক আইন শৃঙ্খলা মানে না, এরা বাঙালিরা, তারা কিন্তু নিউ ইয়র্ক পুলিশ বিশ্বাসই করবে না। সেখানে হয়তো মোস্ট ডোসাইল, মোস্ট ডিসিপ্লিন, মোস্ট বেঙ্গলি কমিউনিটি, তারা কোনো কিছুটা, কিন্তু এখানে কেন আমরা আইন মানি না, এখানে কেন আমরা না। আসলে যেটা আপনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই ধরনের সদস্য আছে, আসলে আইন শৃঙ্খলা বাহিনী তো একটা বিচ্ছিন্ন দ্বীপ নয়, বা পুলিশও নয়, সেনাবাহিনীও নয়। আমাদের মধ্যে থেকেই আমাদের ছেলেরা ওখানে যাচ্ছে, এখন আমাদের নারীরাও যাচ্ছে। এবং আপনি দেখবেন যে র্যাব যেটা তৈরি করা হয়েছিল 2004-এ বিএনপি জোট সরকারের সময়, সেটা একটা লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছিল। সেটা আমরা দেখেছি 2007-8-এও আমরা অপহরণ গুম দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের সময়। এখন কোন সালে বেশি কোন সালে কম সেটা একটা কম্পারিজন আমরা করতেই পারি, তখনই শুরু হলো। আমরা দেখেছি আদিবাসীদের উপরে অপারেশন ক্লিন হার্ট কিভাবে চালানো হয়েছে পার্বত্য এলাকায়, আমি ওই জায়গায় কাজ করি, আমি জানি। তো এটা হচ্ছে যে এটা একটা লক্ষ্য নিয়ে করা হয়, অবশ্যই যেখানে একটা পলিটিক্যাল ইন্টারেস্ট অবশ্যই কাজ করে, কিন্তু অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় যখন হয়তো অনেক মুরব্বীরা জানতেই পারে না, রাজনৈতিক মুরব্বীদের কথাই আমি বলছি, তাদের অগোচর ঘটনা ঘটে যায় এবং তাদেরকে কিন্তু অনেক বিব্রতকর পরিস্থিতিতে যেতে হয়। আমরা এখন একটা পয়েন্ট আমি আনতে বাধ্য হচ্ছি যে আমরা অনেক উন্নত বিশ্বের কথা বলি। আমি সম্প্রতি 1 মাস বিদেশে ছিলাম, আমি দেখেছি, আপনি দেখেছেন যে চার্চে ঢুকে কিভাবে একসাথে 20টি মানুষকে মেরে ফেলা হচ্ছে, কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের, যে চার্চটি অনেক রাজনৈতিকভাবে অত্যন্ত সিভিল রাইটস মুভমেন্টে ভূমিকা রেখেছে। আপনি দেখছেন যে আমেরিকার পুলিশ কিভাবে কৃষ্ণাঙ্গ পুরুষ এবং নারীকে অকপটে মেরে ফেলছে, একটি বাচ্চার হাতে খেলনা পিস্তল দেখে মেরে ফেলছে। সেজন্য আমি অবশ্যই, সেখানে ওবামা বলছেন যে এগুলো বিচার আমাকে করতে হবে এবং কঠোরভাবে। যেটা আমাদের সঙ্গে ওনাদের পার্থক্য, যে আমাদের বিচারের জায়গা, যে আইনের শাসনের জায়গা, যে আমরা বিচার এবং নির্বাহী বিভাগকে আমরা পৃথক করেছি, কিন্তু আমরা এই দুইটি বিভাগ এখন দুটোর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। আপনি দেখবেন ডিসিরা বলেছে আমার নিজস্ব ম্যাজিস্ট্রেট থাকতে হবে, আমার নিজস্ব পুলিশ থাকতে হবে, আবার পুলিশ বাহিনী এখন এখনো একটা ফোর্স হিসাবে আছে, সার্ভিস প্রোভাইডার হিসাবে না। এবং 1861-এর সে ব্রিটিশের আইন নিয়ে, যেটা স্বয়ং ব্রিটেনে আমরা এই ধরনের আইন দেখি না, সেই একটা প্রিমিটিভ অ্যাক্ট নিয়ে আমরা চলছে। তো অর্থাৎ এখানে অনেক ধরনের কমপ্লেক্স সিচুয়েশন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা কেউ সাথে সাথে যাব না। আমি নিজেই জানি যে আমার পিতার জমি দখল হয়ে গেছিল, আমার জিডি তারা নেয়নি, পরে আমি যখন উপর দিয়ে টেলিফোন দিয়েছি তখন তারা জিডি নিয়েছে। তো কেন আমার মতো একজন অধ্যাপক গেল, আমি কোনো থানার ওসির কাছ থেকে কোনো পাত্তা পাইনি, তাহলে একজন সাধারণ মানুষ কেমন করে পাবে? তবুও আমি বলছি যে আমি পুলিশের সাথে কাজ করি, তাদের মধ্যে সদিচ্ছা থাকা সত্ত্বেও এই যে রাজনীতি, যেখানে উনি বলেছেন যে র্যাবের হত্যাকে জনসমর্থন, এটা একটা রাজনৈতিক বিষয়। কেন জনসমর্থন দিবেন? আইনের শাসন আমাকে প্রতিষ্ঠা করতে হবে শক্তভাবে। এবং যেখানে আমরা বলছি যে আমরা নিম্ন মধ্যম আয়ের থেকে আমি মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি, তাহলে আমার সুশাসনকে শক্তিশালী করতে হবে। সরকার কেন বিব্রত হবে? আমি তো মনে করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী বিব্রত হতে চান না, ওনারা চান যে এগুলোর তাৎক্ষণিক বিচারের মধ্যে নিয়ে আসা হোক। এবং এইখানেই কিছু এক্সাম্পলারি পানিশমেন্ট, আমি যেটা খুবই জোরালোভাবে বলতে চাই, যদি না দেয়া হয় তাহলে রিএনফোর্স হতেই থাকবে। জি, ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আল্লাহ বলছিলাম বারো থানার থেকে। জি, আমার প্রশ্নটা হইল আপনাদের মাঝে আমি একটা বিষয় প্রশ্ন রাখতে চাই যে আপনার এই যে যারা হত্যাকাণ্ডগুলো ঘটাইতেছে, এই যে শিশু হত্যা,
হ্যাঁ, বা বড় ধরনের অপরাধ যারা করতেছে সেই সমস্ত অপরাধীদের আমরা অ্যারেস্ট হয় জানি, তাদের কি হয় তাও আমরা জেল জরিমানা যাই হোক। এখন কথা হলো যে তাদের ছবি কেন প্রচার করা হয় না, যে এই আসামি এই অপরাধ করছে, তাদের ছবি মিডিয়ার মাধ্যমে এবং সারা দেশবাসীর সামনে কেন প্রচার করা হয় না বহির্বিশ্বের মতো? তাইলে আমরা চিনতে পারতাম যে এই অপরাধী, এই খুনি, এইটাই আমার প্রশ্ন আপনাদের কাছে। জি, বলবেন নাকি? আমার মনে হয় খুবই যৌক্তিক আমরা সবসময় সময় একটু বন্ধ হয়েছে। আগে যেটা ভিকটিম, একটা মেয়ের একটা রেপের ঘটনা হতো, মেয়ের ছবিটাকে ছাপিয়ে দেওয়া হতো, রেপিস্ট যে তার ছবি আসতো না। ফলে এখন সেটা বন্ধ হয়েছে, কারণ ডিসিশন নিয়ে বন্ধ হয়েছে, এটা হয় না। তা এমনি এই যে হত্যাকারীদের যেটা কথা বলা হচ্ছে, কিছু কিছু অভিযোগ আসছে, চিহ্নিত করা হচ্ছে, নববর্ষের যে অনুষ্ঠানে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটলো, সেখানে তো ওই ছবিগুলো অ্যাভেলেবল ছিল, কিন্তু এগুলোর আরো অনেক আলটিমেটলি কেউ ধরা পড়লো না, কেউ আসলো না। কিন্তু আরো যদি বেশি প্রচার হতো হয়তো আমরা দু একজনকে ধরতে পারতাম। ওইটা তো মনে হলো যে পুলিশই হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা কারণ করছে, সেখানে পুলিশের কিছু নিষ্ক্রিয়তা হয়নি ছিল, বলার চেষ্টা করা হয়েছে, সেগুলো এই হয়েছে। যে আপনার বলা হলো যে ডিএনএ তেও অভিজিতের হত্যাকাণ্ডে ডিএনএ কিছু পায় নাই বা এফবিআই কিছু করতে পারে নাই, কারণ যে ওই ক্রাইম সাইটটা তো অনেক বেশি ডিস্টার্ব হয়েছিল। এখানে যে সঙ্গে সঙ্গে যে ক্রাইম সাইটটা যে আইসোলেট করবে, ওখানে আর কেউ যাবে না, ওখানে ডিস্টার্ব করবে না, এটা তো মানে এটা আমাদের পুলিশ করেনি। আমাদের পুলিশ ট্রেডিশনাল আছে, ওখানে অনেকগুলো সিসিটিভি ছিল বলে প্রচার ছিল, এবং ছিল, আমরা দেখেছি ওই সময়ে হত্যাকাণ্ডের সময় সবগুলো সিসিটিভি ইনঅ্যাক্টিভ হয়ে গেল কেন? সন্দেহ জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কোন লোকও এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত ছিল কিনা? স্টেটমেন্ট ছিল যে তারা ভাবছে যে এটা মারামারি চলছে। আরে বাবা, মারামারির জন্য তো তারপরেও কেন যাবে না? এটা আর সবচেয়ে আমি যেটা কথা বলতে চাই, রাজনীতির কথা যেটা বলছিলাম, আপনাদের নিশ্চয়ই এখানে যারা আছে, আমাদের সবাই কেউ শিশুরা অনেকেরই অভিজ্ঞতা আছে। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, তারপরে এই যে ৬ দফা আন্দোলন, অসহযোগ আন্দোলনগুলোর কথা যদি, গণ অভ্যুত্থানগুলোর কথা যেটা বলব, গণতান্ত্রিক আন্দোলন যখন দেশে ছিল, রাজনীতি যখন সচল ছিল এবং সবল ছিল, এবং সেই আন্দোলনের সঙ্গে যখন জনগণের ইনভলভমেন্ট ছিল, তখন কি এরকম ঘটনা খুব একটা দেশে ঘটেনি। রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের চর্চা দেশে যখন থাকে, যদি থাকে, তাইলে এগুলো হয় না, সাহস করে না, কারণ জনগণ তখন মাঠে থাকে, জনগণ তখন রাজপথেই থাকে, ইয়েতে থাকে। তারপর স্বাধীনতা সময় এত কিছু, কতদিন পর্যন্ত পুলিশকে রিঅর্গানাইজ করে আসতে তো আমাদের কয়েকটা মাস গেছে, কিন্তু তখন তো সবকিছু অরক্ষিত, আসলে কিছুই হয়নি। এমনকি এই যে আমাদের জেনারেল এরশাদের পতনের পরে বেশ কিছুদিন কিন্তু একটা সর্ট অফ ভ্যাকুয়ামের মতো ছিল, কিন্তু তখন কিচ্ছু হয়নি, এগুলো হয়নি। অর্থাৎ মানুষের এই যে গণতান্ত্রিক অবস্থাটা, এটা বহাল বজায় রাখার জন্য দুই পক্ষে, এটা যেন খালি যারা ক্ষমতা থাকেন, যারা ক্ষমতাধীন সরকার, তাদেরকে দোষারোপ করে লাভ নেই, তারা তাদের দায়িত্ব পালন করবেন। একইভাবে গণতন্ত্রের চর্চা, অনুশীলন ঠিক মতো যাতে হয়, গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম, লড়াই যেগুলো বলা হয়, সেগুলো তো খালি ক্ষমতার জন্য হয় না। গণতান্ত্রিক আন্দোলন, লড়াই তো শুধু ক্ষমতার জন্য নয়, সমাজের, রাষ্ট্রের কল্যাণের জন্য, উন্নয়নের অনেক কিছু হয়। সেগুলোতে যারা ক্ষমতার বাইরে থাকেন, তাদেরও দায়িত্ব আছে, তাদেরও ভূমিকা আছে। উভয় পক্ষের পারস্পরিক দায়িত্ব এবং ভূমিকা পালনের মধ্য দিয়ে একটা দেশে গণতান্ত্রিক আন্দোলন একটা শোভন পর্যায়ে থাকে, পরিশীলিত পর্যায়ে থাকে, এবং সেখান থেকে কিছু ফল পাওয়া যায়, এবং এই সমস্ত অকাজ, কুকাজ যেগুলো সমাজে ঘটে, এগুলো বন্ধ হয়। এবং বিচারহীনতার সংস্কৃতি কোথায় গেছে দেখেন, মিলন হত্যার কথা আমরা জানি, এই যে ফেনীতে, না ডক্টর মিলন না, এই যে ফেনীতে যেই ছেলেটাকে পুলিশ ট্রাক থেকে নামিয়ে দিল জনগণের কাছে, জনগণ পিটিয়ে তাকে হত্যা করে আবার পুলিশের কাছে দিল। সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ কি করেছে, আমরা গত সপ্তাহে খবরটা দেখেছি। তো এই যে জিনিসগুলো কিন্তু এখনকার মিডিয়ার জন্য সারা পৃথিবীর কাছে জানা হয়ে যায়, এবং যখন বাংলাদেশের ইন্ডেক্স, যে ফেইল্ড স্টেট ইন্ডেক্স বা সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, এইসব জিনিস খুব নেগেটিভ ভাবে, এই যে আমাদের ধরেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কৃষি ক্ষেত্রে উন্নতি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো, এগুলো অ্যাকুমুলেটেড হচ্ছে আমাদের দেশকে
আন্তর্জাতিক যে মানদণ্ডে আমাদের দেশকে অনেক নিচে নেমে নামিয়ে আনে। এগুলো যদি না থাকতো হয়তো বাংলাদেশের পজিশন আজকে অনেক উপরে থাকতো। অধ্যাপক সাদেক হালিম, আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব যে নারীর প্রতি সহিংসতা ইদানিং অনেক বেড়ে গেছে, বিশেষ করে ধর্ষণ। আমরা দেখলাম যে একজন কিশোরীকে, সেলস গার্ল ছিল সে, তাকে ধর্ষণ করা হয়েছে সম্প্রতি। এর আগে গারো একটি তরুণীকে ধর্ষণ করা হয়েছে মাইক্রোবাসে ইত্যাদি। এগুলো অনেক বেড়ে যাচ্ছে। তো আপনার কি বলবেন যে এইগুলো থামাবার এখনই যদি আমরা কোনো উদ্যোগ না নিই তাহলে তো? আসলে নারীরা তো এখন আপনার প্রচুর নারী কাজ করছে, নারীরা খুবই দৃশ্যমান। বাংলাদেশের আপনার পুরো জনসংখ্যার 50% নারী, তার মধ্যে ইনফর্মাল সেক্টরে প্রায় 62% নারী কাজ করে। গার্মেন্টসে বলেন, সেলস গার্ল, ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করছে, নার্সিং কাজ করছে, বিভিন্ন জায়গায়। কিন্তু নারীদের মানে অনেক বেশি নির্যাতনের শিকার যতটুকু আসছেও না। যদিও আমরা জানি যে বর্তমান যুগে আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া অনেক সরব, তাদের কথাগুলো আসে, তবুও আমি মনে করি যে আমাদের ধারণা যে তবুও আসছে না এই কারণে যে একবার যদি এটা জানাজানি হয়ে যায় হয়তো সেই মেয়েটি আর কাজে যেতে পারবে না, বা সে মানে অস্বস্তি বোধ করবে তার মানে তাদের কলিগদের সাথে কাজ করতে। একটা বিষয় যে নারীরা যে দৃশ্যমান, কিন্তু আমাদের সমাজটা আবার ওই কথাটি বলতে হয় যে অর্থনীতিতে তারা এত বড় অবদান রাখছে, আমাদের জিডিপি, জিএনপি সবকিছুতেই, কিন্তু এই নারীদের এই অবস্থান বা নারীদের এই কাজের যে মূল্যায়নটাকে আমরা অবমূল্যায়ন করি। কারণ আমরা এখনো মনে করি যে নারীরা সেকেন্ড ক্লাস সিটিজেন, নারীকে নিয়ন্ত্রণ করা যায়, আর নারীর যে আয় যেটা করে সেটার উপরেও কিন্তু পুরুষেরই নিয়ন্ত্রণ থাকে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের এই ঢাকা শহরে যেসব নারীরা কাজ করেন গার্মেন্টস সেক্টরে, আমরা একটা গবেষণায় দেখেছিলাম যে তাদেরকে এখানে একটা বিয়ে করে তারা, এবং সেটাকে তারা নিকা বলে। সেটা হচ্ছে যে একটা সিস্টেমে বিয়ে, যে সে দেখায় যে তার একটি স্বামী আছে, কারণ তাহলে সে বস্তিতে সে শান্তিতে থাকতে পারবে, তাকে কেউ উপদ্রব করবে না। কিন্তু ওই লোকটির কিন্তু অনেকগুলো বউ থাকে শহরে দেখা যায়, আবার তার গ্রামেও বউ আছে, হয়তো সে সিএনজি চালায় বা রিক্সা চালায়। মাঝে মাঝে সে এসে ওই নারীটির থেকে কিছু টাকা নিয়ে যায় যাতে এই নারীটি নিরুপদ্রব একটি জীবন যাপন করতে পারে। তো সেই ধরনের পরিস্থিতি হয়তো এখন কিছুটা বদলাচ্ছে, কিন্তু এটা আমারই বিভাগের আমার একজন সিনিয়র শিক্ষকের সাথে আমি কাজ করেছিলাম, তখন আমরা এই ধরনের ফাইন্ডিংস আমরা পেয়েছি। তো এই ধরনের কেন হচ্ছে? আপনার নারীকে গ্রহণ করা একজন মানুষ হিসাবে সেটা হয় না। আর যারা ধর্ষণকারী তারা দেখবেন তাদের কিন্তু খুব পরিচিত, তার সঙ্গে টেলিফোনে কথা বলছে, তাকে চিনে, দোকানে পাশ দিয়ে যাচ্ছে, আচ্ছা আপনি কেমন আছেন, টুকটাক আলাপ তো হবেই, এটা তো খুব স্বাভাবিক নারী পুরুষের মধ্যে আলাপ করাটা। কিন্তু সে জানে যে সে মেয়েটি কখন ফিরছে, কখন যাচ্ছে, কোন রাস্তা দিয়ে চলাচল করছে। এবং আমি যেটা একটু আগে আপনাকে বলেছি যে শুরুতেই বলেছিলাম যে আমি আবারও সেই জায়গায় ফেরত যাব, আমি পর্নোগ্রাফি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি বলতে চাই খুব জোরালো ভাবে যে এই জিনিসগুলোকে আমার মনে হয় নিয়ন্ত্রণে আমাদেরকে আসতে হবে। ধন্যবাদ। আজকে আমাদের সময় শেষ। আর আয়ের সাথে সম্পর্ক, যে নারীর যখন ক্ষমতায়ন হচ্ছে এবং তাদের যে আয় বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আবার অনেক পুরুষের যে তার যে পুরুষতান্ত্রিক সমাজে একটা কনফ্লিক্ট তৈরি করছে, নানা রকম কনফ্লিক্ট আছে। কর্মবিমুখ করার জন্য একদম একটা ধর্মান্ধ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর একটা প্রচেষ্টাও আছে। ধন্যবাদ। আসলে আমরা আশা করব যে সমাজে আমাদের বিচারের সংস্কৃতি আবার ফিরে আসবে এবং এই ধরনের নির্মম হত্যাকাণ্ড, নির্মম ঘটনা, শুধু হত্যাকাণ্ডই না, নারীর প্রতি যে সহিংসতা, সব বন্ধ হবে। আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।